হ্যাঁ, সো নেক্সট থিং হচ্ছে গ্রাফস। তো গ্রাফস এর হচ্ছে কয়েকটা জিনিস সবসময় খেয়াল করবা। সেটা হচ্ছে যে তোমার একটা গ্রাফ যখন আঁকতে দিবে তখন তোমার স্কেলিংটা নিজে সেট করে নিতে হয়। তো কত গ্যাপ দিয়ে দিয়ে তুমি স্কেল সেট করবা, দ্যাটস আপ টু ইউ। হ্যাঁ, এখন তুমি কেমনে বুঝবা? তোমার দেখতে হবে যে মিনিমাম আর ম্যাক্সিমাম ভ্যালুটা কত। ঠিক আছে, তো কত করে গ্যাপ ধরলে তুমি মিনিমাম থেকে ম্যাক্সিমাম পয়েন্ট পর্যন্ত যাইতে পারতেছো, তো ওইরকম ভাবে একটা স্কেল আগে সেট করে নিবা। আচ্ছা, সেট করে তারপরে তুমি দিলা, বসাইলা। নেক্সট থিং হচ্ছে, ধরো তুমি ফোর্স এগেনস্ট এক্সেলারেশন গ্রাফ আঁকবা। তো এরকম এফ, তারপরে স্ল্যাশ নিউটন, এটা লিখবা। আর এখানে এ স্ল্যাশ মিটার পার সেকেন্ড স্কোয়ার লিখবা। ধরো ফোর্সটা সবগুলাই 3000, 4000, 5000 এরকম, মানে থাউজেন্ডের ফিগার্সে। তো তখন এখানে 10⁻³ লেখা নিবা। তাহলে তোমার প্রতিবার 1000 দেওয়ার দরকার নেই, বাকিগুলা দাগাও। তো এতটুক করলেই না 1 মার্ক পাওয়া যাবে। ঠিক আছে, তুমি যদি আর কিছু গ্রাফ নাও আঁকো, এইটা খালি বসায় দাও, 1 মার্ক পাওয়া যাবে। আচ্ছা, এরপরে হচ্ছে তুমি গ্রাফের পয়েন্টস গুলা বসাবা। সেকেন্ড মার্কটা হচ্ছে যে তুমি মেক শিওর করতে হবে যে তোমার গ্রাফটা অ্যাট লিস্ট জায়গার হাফের থেকে বেশি হয়। মানে ধরো তুমি এত ছোট একটা জায়গা নিয়ে করছো স্কেল, তুমি এখান থেকে ধরো এই পর্যন্ত নিয়ে রাখা দিছো, খুব ছোট জায়গা ইউজ করছো। ধরো তোমার গ্রাফটা এরকম আসছে, ওয়্যারাজ তুমি যদি স্কেলিংটা ঠিক মতো করতা, তাহলে তোমার গ্রাফটা এরকম আসতো। ঠিক আছে, তো তোমার এই পুরা গ্রাফের স্পেসটা ঠিক মতো ইউটিলাইজ করার জন্য আরেক মার্ক। তো সেকেন্ড মার্ক হচ্ছে গ্রাফ যাতে বড় হয়। ঠিক আছে, 2 মার্ক পেয়ে যাবে এই দুইটা জিনিসের জন্য। আর থ্রি বাকি ফোর্থ কভার করতে হয়। হ্যাঁ হ্যাঁ, 3/4 কভার করতে, 3/4 তো তুমি মেজার করতে পারবা না একদম অ্যাকুরেটলি। সো তোমার জন্য যে বেস্ট জিনিস হচ্ছে যাতে বড় হয়। হ্যাঁ, তো ওইরকম ভাবে তুমি যাতে বেশি ছোট করে না ফেলো। 3/4 তো তুমি অ্যাকচুয়ালি এরিয়া মেপে ভাবে করে ক্যালকুলেট করে করতে পারবে না। জাস্ট মেক শিওর তুমি অলমোস্ট পুরা স্পেসটাই নিতেছো। ঠিক আছে, চেষ্টা করবা পুরা স্পেসটাই নেওয়ার। না পারলে একটু যতটুক বাদ দিতে হয় দিবা। তো তাইলে তুমি গ্রাফ পুরাটা আঁকবা, পুরা স্পেসটা নেওয়ার ট্রাই করবা, লেভেলিং করবা, 2 মার্ক পেয়ে যাবে। এরপরে হচ্ছে পয়েন্টস গুলা ঠিক করে প্লট করবা। পয়েন্টস গুলা যাতে বোঝা যায়। ঠিক আছে, কারণ তুমি যদি খালি ডট ডট দিয়ে রাখো অনেক সময় বোঝা যায় না। সো ইটস বেটার তুমি ক্রস ক্রস দিয়ে করো। ঠিক আছে, তাহলে হয়তো বোঝা যাবে তোমার পয়েন্টস গুলা ঠিক করে। এরপরে কোনো একটা অ্যানামালাস পয়েন্ট থাকতে পারে, ওটা পরে তুমি তোমার পয়েন্টস গুলা ধরো সব। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে লাইন অফ বেস্ট ফিট মানে কি। ঠিক আছে, ধরো তোমার গ্রাফটা এরকম আসছে। আচ্ছা, এখন এই গ্রাফটা একটা জিনিস খুব ভালো মতো বুঝানো, যে লাইন অফ বেস্ট ফিট আর কার্ভ অফ বেস্ট ফিট যেটাই বলুক, ডাজেন্ট ম্যাটার। লাইন মানে সোজাও হইতে পারে, আবার কার্ভও হইতে পারে। মানে লাইন অফ বেস্ট ফিট বললেও তোমার গ্রাফটা এরকম হইতে পারে, আবার কার্ভ অফ বেস্ট ফিট বললেও তোমার কার্ভটা এরকম হইতে পারে। এটা একটা ভালো কনফিউশন। হ্যাঁ, মেক শিওর এইটাতে কনফিউজ না হও। লাইন বলুক কার্ভ বলুক, ডাজেন্ট ম্যাটার এট অল। শেপটা যা হয় তাই। এখানে যেরকম শেপটা কি হয়েছে, একটা কার্ভ, বুঝাই যাইতেছে। এখন তোমার কোয়েশ্চেনে লাইন অফ বেস্ট ফিট বলা থাকলেও ডাজেন্ট ম্যাটার, তুমি এখানে কার্ভই আঁকবা। আচ্ছা, এখন কার্ভ হচ্ছে আঁকবা, কিভাবে আঁকবা? এখানে তো পয়েন্টস গুলো কিছুটা ডিসপার্সড। তো এটা ঠিক করার জন্য তুমি যেটা করবা, তুমি বেসিক্যালি জাস্ট সবগুলার কাছাকাছি দিয়ে যাইতেছে এমন একটা গ্রাফ এঁকে ফেলবা, একদম যে সবগুলার মধ্যে দিয়ে যাইতে হবে নট নেসেসারি, সবগুলার কাছাকাছি থাকলেই হবে। সো দ্যাটস হাউ লাইন অফ বেস্ট ফিট বা বেস্ট ফিট জিনিসটা এভাবে ওয়ার্ক করে। ঠিক আছে, সো এটা গেল।
তারপরে গ্রাফের ব্যাপারে আর কি বলার আছে তারও। আচ্ছা, আর তোমাদের গ্রাফ যখন ড্র করতে দিবে, ফার্স্টে একটা টেবিল ফিল আপ করতে হয় ইউজুয়ালি, ঠিক আছে? তো এখন টেবিলটা যদি তুমি যখন ফিল আপ করবা, মেক শিওর তুমি সবগুলা সেম ডেসিমাল প্লেসে ফিল আপ করতেছো। ধরো একটা দিলা 0.34, তারপরে 0.36, পরেরটা দিলা 0.389, পরেরটা আবার দিলা 0.40। এনে ঝামেলা, যা দিবা সব সেম ফিগারসে দিবা। এটা 389 দেওয়ার তো দরকার না, এটা 39 দিয়া দাও, তাহলেই হবে। ঠিক আছে? সো একটাতে 2 ডেসিমাল, একটাতে 3 ডেসিমাল, এসব করতে পারবা না, কনসিস্টেন্ট থাকতে হবে। ওকে, আচ্ছা গেল। ওকে, সো এখন গ্রাফস এর কিছু ইস্যুস আছে। হ্যাঁ, ওই গ্রাফের ব্যাপারগুলো একটু দেখাই, যে গ্রাফগুলা কিভাবে কি এগেনস্ট কি আঁকতে হয় এন্ড কি। যেরকম দেখো, আমরা ইউনিট 5 থেকে ধরো একটা ইকুয়েশন নিই, যেটা আমরা অলরেডি জানি। যেরকম অ্যাক্টিভিটি নিই, নিউক্লিয়ার ফিজিক্সের ফর্মুলা a equals to a naught e to the power minus lambda t। এখন ধরো তোমাকে বলছে লন a এগেইনস্ট t গ্রাফ আঁকতে। তো এটা কিভাবে আঁকবা? লন a এগেইনস্ট t গ্রাফ আঁকার জন্য তো এটা আসলে ইয়াটা নাই, কি বলে, যে তোমার কাছে এনাফ স্ট্রাকচার্ড ভাবে নাই। লন ই ওই যে ওইটা হ্যাঁ বলো। মাল্টিপ্লাইড ভার্সন আছে না? হ্যাঁ হ্যাঁ, তো ওইটাকে আমরা সেপারেট করতে পারি না? হ্যাঁ, ওটাই অ্যাড করবো। করে ওই যে লন এ নট প্লাস ইয়েস, লন ওটাই ই, করবো এক্স্যাক্টলি। আই মিন ওইরকম কি যেন একটা ছিল না? ইয়েস, ওটাই। সো আমাদের এখন লন নাই, সো ফার্স্ট কথা লন আনতে হবে। তাহলে লন এ ইকুয়ালস টু লন এ নট। এখন লন এর মধ্যে মাল্টিপ্লাই থাকলে প্লাস করা যায়, সো প্লাস এক্স্যাক্টলি, ওটাই আর কি। লন ই টু দি পাওয়ার কিন্তু এটা নাই মাইনাস হয়ে যাবে। ল্যামডা টি। হ্যাঁ, এরপরে হচ্ছে বেসিক্যালি লন এ। আর এই যে এই জিনিসটা লন আর ই বেস থাকলে পাওয়ারটা অ্যান্সার হয়, সো মাইনাস ল্যামডা টি আসবে, লন ইটা নাই হয়ে যাবে। তো আমি এখানে লিখি এটাকে আগে, মাইনাস ল্যামডা টি প্লাস লন এ নট। এটাই সিম্পলিফাই হয়ে এটা হইল। তো লন এ হচ্ছে আমার ওয়াই। এখন আমার কোয়েশ্চেনে আমাকে বলছে ওয়াই লন এ এগেনস্ট টি গ্রাফ আঁকতে। তো লন এ হচ্ছে এই যে ওয়াই, আর টি হচ্ছে আমার এক্স। এখন দেখো এটা তাহলে আমার গ্রেডিয়েন্ট, y ইকুয়ালস টু mx প্লাস c। গ্রেডিয়েন্টটা কনস্ট্যান্ট, কারণ এটা ল্যামডা, এটা একটা কনস্ট্যান্ট হবে, এন্ড নেগেটিভ। তার মানে গ্রাফটা কিরকম হবে? গ্রাফটা যে এরকম হবে। কিভাবে বুঝলাম? লন এ আমার y অ্যাক্সিস, টি আমার x অ্যাক্সিস। গ্রাফটা যেহেতু গ্রেডিয়েন্টটা নেগেটিভ, এর জন্য এভাবে গেছে। আর গ্রেডিয়েন্টটা কনস্ট্যান্ট, মানে ভ্যালু চেঞ্জ হচ্ছে না, এই কারণে এটা স্ট্রেট লাইন হয়েছে। আর একটা ওয়াই ইন্টারসেপ্ট আছে, ওয়াই এর এক জায়গায় কাটিং হয়েছে, তো এই যে এখানে কাটিং হয়েছে, বাস। তো আহ, এরকম ভাবে তোমার অনেক ইকুয়েশনস এক্সপ্যান্ড করে তারপরে গ্রাফটা মিলায় দেখাইতে হবে, যেটা কিভাবে হয়েছে, স্ট্রেট লাইন কিভাবে হবে এটা। আচ্ছা, এখন ধরো তোমার কাছে ল্যামডা বের করতে বলছে। ল্যামডা কিভাবে বের করবা? তুমি গ্রেডিয়েন্টটা ক্যালকুলেট করবা, যে কোনো দুইটা পয়েন্ট নিবা, এইটা আর এটা নাও। তারপরে y2 মাইনাস y1 ইকুয়ালস টু x2 মাইনাস x1। ঠিক আছে? তাহলে মাইনাস ল্যামডা ইকুয়ালস টু y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। ওইখান থেকে ল্যামডাটা আসবে। আর ধরো এ নট চাইছে, অরিজিনাল অ্যাক্টিভিটিটা কি ছিল? তাহলে এই যে এখানে যে ইন্টারসেপ্টটা পাচ্ছ, y ইন্টারসেপ্টটা, তো লন এ নট ইকুয়ালস টু এই y ইন্টারসেপ্টের ভ্যালুটা লিখবা।
ওখান থেকে এ নটটা বাইর করবা। এরকম টাইপের ক্যালকুলেশন হয়। আরো এক্সাম্পলস দেখাচ্ছি। এরকম টাইপের একটা কিছু পরীক্ষায় থাকবে, এটা ফর শিওর। অবশ্যই গ্রাফ একটা থাকবে মাস্ট, আর এরকম একটা কিছু ক্যালকুলেশন থাকবে গ্রাফ থেকে, এটাও মাস্ট। আর কি, দাঁড়াও আরেকটা খুঁজি এক্সাম্পল। ইউনিট 5 এ কি জানি একটা কঠিন ইকুয়েশন ছিল না, ওটা বাইর করি একটু, দাঁড়াও। আচ্ছা, তো ধরো তোমারে বলছে টি স্কোয়ার এগেনস্ট, আচ্ছা না, আর কিউবের জিনিস তো আসবে না, এটা দেওয়া যাবে না। তাইলে অন্য একটা এক্সাম্পল দেখাই, এটা হবে না, এটা বেশি কমপ্লিকেটেড, এটা আসবে না পরীক্ষায়। ইজিয়ার একটা কিছু দেখাই, এক সেকেন্ড। আচ্ছা, ধরো টি ইকুয়ালস টু রুট ওভার এম বাই কে, টি ইকুয়ালস টু 1/2 পাই। আরে দাঁড়াও, টি ইকুয়ালস টু 1/2 পাই রুট ওভার এম বাই কে। এগুলো নোট করো কিন্তু, যা যা লিখতেছি খাতার মধ্যে, ঠিক আছে? আচ্ছা, তো টি ইকুয়ালস টু 1/2 পাই রুট ওভার এম বাই কে। এখন তোমারে বলছে টি স্কোয়ার এগেনস্ট এম গ্রাফ আঁকতে। তো এখন টি স্কোয়ার তো নাই, তাহলে আমার আগে টি স্কোয়ার বানাইতে হবে। তাহলে কিভাবে বানাবো? তাহলে ফার্স্টে কি হবে, যে 2 পাইটা ওইদিকে চলে যাবে, তাহলে 2 পাই টি ইকুয়ালস টু রুট ওভার এম বাই কে। এরপরে ওটা টি স্কোয়ার, আর সাথে কি থাকবে, 4 পাই স্কোয়ার ইকুয়ালস টু এম বাই কে। তাইলে কি হচ্ছে, টি স্কোয়ার ইকুয়ালস টু কে বাই 4 পাই স্কোয়ার এম। তো এখন দেখো আমার টি স্কোয়ার আছে, এই যে এটা আমার ওয়াই, এটা আমার এক্স। এখন তাহলে এক্স এর সাথে যেটা থাকে সেটা কি, গ্রেডিয়েন্ট। এখন দেখো কে আর 4 পাই স্কোয়ার পুরো জিনিসটাই কিন্তু কনস্ট্যান্ট, ভ্যালু চেঞ্জ হবে না, তার মানে এটাও একটা স্ট্রেট লাইন হবে। আর এবার কোনো ইন্টারসেপ্টও নাই, তার মানে স্ট্রেট লাইন থ্রু দ্য অরিজিন হবে। মানে টি স্কোয়ার এগেন্স্ট এম গ্রাফ যদি আঁকো, তাহলে এটা স্ট্রেট লাইন থ্রু দ্য অরিজিন হবে, ঠিক আছে? তো ধরো তোমার গ্রাফ টাফ দেওয়া, ভ্যালু ট্যালু দেওয়া, প্লট টট করছো, এরপরে তোমার কাছে কে চাইছে, কে কেমনে পাবা? গ্রেডিয়েন্টটা বাইর করতে হবে আবার, যে কোনো দুইটা
পয়েন্ট নিবা, নিয়ে গ্রেডিয়েন্টটা বাইর করবা। তারপর দেখো আমার k/4π² কি, এটাই তো আমার গ্রেডিয়েন্ট। তো লিখবা যে k/4π² ইকুয়ালস টু গ্রেডিয়েন্ট, তাহলে k ইকুয়ালস টু কি হবে, গ্রেডিয়েন্ট ইনটু 4π²। তো এইভাবে আর কি ক্যালকুলেশন গুলো হয়, যে তোমার গ্রেডিয়েন্টটা বের করে গ্রেডিয়েন্টের যে এখানে এক্সপ্রেশন ইকুয়াল করে তারপরে ক্যালকুলেট করতে হয়। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে একটা টেবিল ওরা দিয়ে দেয়, ঠিক আছে, গ্রাফ আঁকার সময় ওইটাকে ক্রিটিসাইজ করতে বলে, যে টেবিলের মধ্যে কি কি ভুল আছে বলো। তো দাঁড়া, আমি একটা টেবিলের ছবি দিই, তোমরা বলো, দাঁড়াও। আচ্ছা, আমি পাঠাইছি গ্রুপ, ওই মেসেঞ্জার গ্রুপের মধ্যে, দেখো, দেখা বলো যে কি কি ভুল মনে হইতেছে। decimal places হ্যাঁ, ডেসিমাল প্লেসেসটা ঝামেলা আছে, এই জিনিসটারে বলে ইনকনসিস্টেন্ট প্রিসিশন। ঠিক আছে, প্রিসিশনটা দেখো এক একবার এক এক রকম। সো এটা মার্ক স্কিম টু মার্ক স্কিম আসলে ভ্যারি করে, যে জিনিসটা কি লেখা থাকে বাট মিনিংটা সেম। ইনকনসিস্টেন্ট প্রিসিশন। এরপরে আর কি ভুল আছে বল। আচ্ছা, আর ভুলগুলো তোমাদের জানার কথা না, আমি বলে দিই। এখানে কি যে দেখো, ওরা কি এগেন্স্ট কি তোমার এক্সপেরিমেন্টটা করছে। এক্সপেরিমেন্টটা করছে হচ্ছে তোমার টেম্পারেচার এগেন্স্ট রেজিস্ট্যান্স। সো টেম্পারেচারটা ওরা আসলে একটা টেম্পারেচারের জন্য একটাই রেজিস্ট্যান্স দিছে, বাট হওয়া উচিত ছিল কি জানো, 19 যখন টেম্পারেচার তখনই রেজিস্ট্যান্সটা 2-3 বার মেজার করা উচিত ছিল। তারপরে আবার যখন 30 টেম্পারেচার তখনও আবার 3 বার মেজার করা উচিত ছিল। তো প্রতিটা রিডিং, মানে রিপিটেড ভ্যালুস থাকতে হবে। হ্যাঁ মানে এখানে কিন্তু রিপিটেড ভ্যালু আছে, বাট এখানে কি ডিফারেন্ট ভ্যালুজ এর জন্য ডিফারেন্ট তুমি পাচ্ছ রেজাল্টস, বাট সেম ভ্যালুটার জন্যই তোমার কয়েকবার রিপিট করে দেখা উচিত। তো এখানে এটা নাই, সো এখানে একটা কমন পয়েন্ট হচ্ছে নো এভিডেন্স অফ রিপিটিশন। আচ্ছা, এরপরে দেখো এখানে 1 2 3 4 5 6 মাত্র 7টা সেট দিয়ে করছে, কিন্তু আসলে 10 15টা অনেকগুলা দিয়ে করতে পারতো। সো এখানে লিখতে পারো যে only few sets of readings। আর লাস্টলি আরেকটা জিনিস বলা যায়, সেটা হচ্ছে যে দেখো মাত্র 20 থেকে 70, মাত্র 50 ডিগ্রির রেঞ্জে টেম্পারেচারটা করছে, আরো বড় রেঞ্জে করতে পারতো। সো স্মল রেঞ্জ ইউজড। এই চারটাই হচ্ছে সবচেয়ে কমন। চারটা জীবনও চায় না, 2টা চাই ইউজুয়ালি, হ্যাঁ ম্যাক্সিমাম 3টা চাই। সো এটা কোয়েশ্চেনের উপরে ডিপেন্ড করে অ্যান্সারটা লিখবো। তো এটাও লেখা রাখো।
যে ক্রিটিসাইজ দ্য টেবিল বললে এই জিনিসগুলা লিখতে হয়। আচ্ছা, আর কিছু কি আছে দেখি। আচ্ছা, ওকে, আর কিছু অ্যাকচুয়ালি নাই। তো আমরা যেটা করব এখন, আমরা একটা কোয়েশ্চেন পেপার করা স্টার্ট করব, তারপরে যতটুক করা যায় আজকে করলাম, নেক্সট ক্লাসে কন্টিনিউ করব। দাঁড়াও। আচ্ছা, তো বেসিক্যালি মানে পড়ানোর মতো এটা ইউনিট 6, বাট আসলে এখন এটা কিভাবে অ্যাপ্লাই হয় কোয়েশ্চেন পেপারে এটা দেখবা। কোয়েশ্চেন পেপার করতে করতে আরো অনেক কিছু জানতে পারবা, আমি ক্লাসে করাবো কোয়েশ্চেন পেপার সব। তো বেসিক্যালি জানার জিনিস থিওরি বা নলেজ এতটুকুই, বাট অ্যাপ্লাই করতে হয় অনেক ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে। তো এগুলো আমরা দেখবো। শেষ তো ক্লাস, রাইট? না না না, এখন কোয়েশ্চেন পেপার দেখাবো। কোশ্চেন পেপার করাবে। ও শিট। ওকে, এটা পড়ো কোয়েশ্চেনটা। কি করতেছে, একটা ডায়ামিটার মেজার করবে টেনিস বলের ভার্নিয়ার ক্যালিপার দিয়ে। ভার্নিয়ার ক্যালিপার কি, ওই যে রুলারের মতো, এটার প্রিসিশন কত ছিল, 0.1। এনিওয়ে, তো জিরো এরর চেক করে ফার্স্টে, পরে বলতেছে জিরো এরর কি, এটা এক ধরনের সিস্টেমেটিক এরর। এখন বলছে সিস্টেমেটিক এরর কি জিনিস। তো এটা আমি তোমাদের আগে বলছিলাম, সিস্টেমেটিক এরর কি, যে আমরা মেজার করতে যে তোমার ইনস্ট্রুমেন্ট রিলেটেড যেসব ভুল, সেটা হচ্ছে সিস্টেমেটিক এরর। তো এই যে an error that adds a constant amount to the measurement, ঠিক আছে। তো মেজারমেন্টের কারণে যে ভুলটা হয় সেটা হচ্ছে সিস্টেমেটিক এরর। আচ্ছা, এখন বলছে যে কমেন্ট অন ওয়েদার রিপিট। আচ্ছা, বলতেছে যে যদি এক্সপেরিমেন্টে কি রিপিট মেজারমেন্ট দরকার আছে নাকি নাই। আমরা তো ওই যে একটু আগে আমি তোমাদের বলতেছিলাম যে রিপিট করা উচিত ছিল, এখন এখানে কি রিপিট করা উচিত না উচিত না। তো তুমি একটা কি করতেছো, একটা ডায়ামিটার মেজার করতেছো একটা বলের। এখন এখানে উচিত কি, কেন উচিত, কারণ তুমি ধরো ফার্স্টে যেভাবে আছে, তুমি তারপরে একটু রোটেট করবা, রোটেট করে একটা ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে আবার নিবা, তারপরে আরেকটু রোটেট করবা। সো এরকম কয়েকটা ডাইমেনশনস থেকে তুমি ডায়ামিটারটা মেজার করলে দেখতে পারবা যে কোনো ইনকনসিস্টেন্সি আছে নাকি ডায়ামিটারে। তো মার্সিমে দেখো, এই যে রিপিট রিডিংস আর অ্যাপ্রোপ্রিয়েট। কেন অ্যাপ্রোপ্রিয়েট? কারণ এইটা ইউনিফর্ম নাও হইতে পারে। আমি যেটা বললাম যে তুমি ঘুরায় ঘুরায় সব দিকে মেজার করলে বুঝতে পারবা যে ডায়ামিটার সব জায়গায় সেম নাকি, তো ইউনিফর্ম নাকি না ওটা চেক করতে পারবা রিপিট রিডিং করে। তো এটা ঠিক আছে। এরপরে এই যে এটা পার্সেন্টেজ আনসার্টিনিটি বের করতে বলছে। এখন এটা তো ক্লাসেই করাইছি, কি করবা, ফার্স্টে আনসার্টিনিটি বাইর করবা। কেমনে বাইর করে, ম্যাক্সিমাম মাইনাস মিনিমাম বাই 2, রাইট। এখানে ম্যাক্সিমাম ভ্যালু কোনটা, ম্যাক্সিমাম হইতেছে এইটা, মিনিমাম এটা, এই দুইটা মাইনাস করে ডিভাইডেড বাই 2, ঠিক আছে। এরপরে যা পাবা ওইটা
ডিভাইডেড বাই এই যে তোমার মিন 6.58 ইন্টু 100% করবা, নর্মাল আমাদের ক্যালকুলেশন যা ছিল। ওকে, না বুঝলে বইলো কিছু। এখন আমি জাস্ট করে দিতেছি, যদি কেউ করতে চাও রাফ টাফ যতটুকু করতে পারো করো। বেসিক্যালি আমরা কোয়েশ্চেন পেপার মার্কসে মিলাই মিলাই দেখা যাব, পুরাটা এখন ভালো করে করতে পারবো না, বাট ক্লাস শেষে হচ্ছে ভালো মতো করে নিবা বাসায়। এরপরে ইকুয়েশন দেওয়া ভলিউমের, এন্ড ভলিউমটা ক্যালকুলেট করতে বলছে, আর আনসার্টিনিটি কত হবে এটাও ক্যালকুলেট করতে বলছে। তো এখানে দেখো তুমি কোত্থেকে পাবা ভিটা, আর এর ভ্যালুটা লাগবে, আর এর ভ্যালুটা দেওয়া আছে এখানে। এই যে দেখো মিন দেওয়া ডায়ামিটারের, তো এটা ডিভাইডেড বাই 2 করবা, তাইলে রেডিয়াস পেয়ে যাবা। এখন তুমি এখানে রেডিয়াস বসাইলা, ভি পেয়ে গেলা। আরেকটা জিনিস, ওখানে কিন্তু দেখো ডায়ামিটারটা সেন্টিমিটারে দাও, এটাকে আগে মিটারে নিবা, তারপর ডিভাইড বাই 2 করবা, রেডিয়াস পাবা, ওই রেডিয়াসটা নিয়ে এখানে বসাবা, তো আমার ভি বাইর হইলো। এখন আনসার্টেনিটিটা কোত্থেকে পাবা? ফার্স্টে আমার পার্সেন্টেজ আনসার্টেনিটি অফ ভি আমি বাইর করতে পারবো কিভাবে? বিকজ পার্সেন্টেজ আনসার্টেনিটি অফ ভি কি, আমি তোমাদেরকে দেখাইছিলাম যে যখন পাওয়ার থাকে, হ্যাঁ, পাওয়ারটা কি হয়ে যায়, আগে এসে যায়, ইনটু পার্সেন্টেজ আনসার্টেনিটি অফ রেডিয়াস। 4/3 পাই, এটার কোনো আনসার্টেনিটি নাই, কারণ এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু। সো বেসিক্যালি ভলিউমের যে আনসার্টেনিটিটা, পার্সেন্টেজ আনসার্টেনিটিটা, এটা কার কারণে আসতেছে? রেডিয়াসের কারণে। সো 3 কেন দিচ্ছি? কারণ পাওয়ার আছে 3, পাওয়ারটা মাল্টিপ্লাই হয় পার্সেন্টেজ আনসার্টেনিটির সাথে। এখন তোমার কাছে অলরেডি রেডিয়াসের পার্সেন্টেজ আনসার্টেনিটি অফ দ্য ডায়ামিটার আছে, তো ডায়ামিটারের পার্সেন্টেজ আনসার্টেনিটি যা হবে রেডিয়াসেরটাও সেমই হবে। কেন সেম হবে? কারণ তোমাদেরকে আগে এই জিনিসটা বুঝো যে পার্সেন্টেজ আনসার্টেনিটি কোত্থেকে আসে, আনসার্টেনিটির কারণটা কি? ওই যে মেজারমেন্ট রিলেটেড জিনিসের জন্য এক একবার এক এক মেজারমেন্ট আসছে, দেখো 4 বার 4 রকম আসছে, সেই কারণে জিনিসটা আনসার্টেনিটি এরকম হয়েছে। আর এখন তুমি হাফ মেজার করো বা ফুল মেজার করো, তোমার তো প্রতিবারই আসলে ওই ভার্নিয়ার ক্যালিপার দিয়ে মেজার করতে হচ্ছে, তো প্রতিবারই ভুলটা হবে। রেডিয়াস তো জাস্ট ডায়ামিটারের হাফ, সো রেডিয়াস ডায়ামিটারের আনসার্টেনিটিটা সেমই হচ্ছে, কারণ অ্যাজ লং অ্যাজ তুমি সেম জিনিসটা দিয়ে মেজার করতেছো, তোমার ভুল তো একই হবে, তুমি অল্প মেজার করো বা বেশি মেজার করো, ডাজন্ট ম্যাটার। তো ডায়ামিটারের আনসার্টেনিটি যা, রেডিয়াসের আনসার্টেনিটিও তাই, সেম। সো পার্সেন্টেজ আনসার্টেনিটি অফ রেডিয়াস তুমি ওখান থেকে জানো, 3 দিয়ে মাল্টিপ্লাই করে দিবা, তাহলে পার্সেন্টেজ আনসার্টেনিটি অফ ভলিউম পাবা। কিন্তু তোমার কাছে কিন্তু আনসার্টেনিটি চাইছে, পার্সেন্টেজ আনসার্টেনিটি না। এখন এটা কোত্থেকে পাবা? পার্সেন্টেজ আনসার্টেনিটি যাওয়ার পরে পার্সেন্টেজ আনসার্টেনিটি অফ ভলিউম কি হবে? তোমার আনসার্টেনিটি অফ ভলিউম বাই ভলিউম ইন্টু 100%। তো এখন দেখো তুমি কি কি জানো, তুমি পার্সেন্টেজ আনসার্টেনিটি অফ ভলিউম জানো, তুমি ভলিউম জানো, তুমি খালি জানো না কি, তুমি শুধু জানো না হচ্ছে আনসার্টেনিটি অফ ভলিউম, সেখান থেকে বাইর হবে। এটা কি বুঝছো? না বুঝে থাকলে বলো, আর বুঝে থাকলে কিছু বলা লাগবে না। আচ্ছা, তো আমি ধরে নিচ্ছি বুঝছো। সো এখানে এই যে মিনটা লিখবা, আর এখানে আনসার্টেনিটিটা লিখবা। এই যে দেখো মার্কস স্কিমে যদি আমরা দেখি, এই দেখো ফার্স্টে পার্সেন্টেজ আনসার্টেনিটি বাইর করছে মাল্টিপ্লাই করে, আর এই যে দেখো সেম, হ্যাঁ, ডায়ামিটারেরটা যা পাইছিলা তোমার রেডিয়াসেরটা সেম, যেটাই বুঝাইলাম, কারণ তুমি তো মেজার করতেছো একই জিনিস দিয়েই, তাহলে ছোট মেজার করো বা বড় মেজার করো, ডাজন্ট ম্যাটার, সেমই হইতেছে। আর এখানে পরে আনসার্টেনিটিটা বাইর করছো, তো যেটা যেভাবে করছে ওইভাবেই। আচ্ছা, এটা পড়ো।
আচ্ছা, এটা কেমনে করব? Show that the packing fraction, মানে বলতেছে টেনিস বলের ভলিউম ডিভাইডেড বাই টিউবের ভলিউম। ওকে, বুঝলাম। দাঁড়াও তো, করছে কেমনে এটা? এল কে পাই আর স্কোয়ার এল, হ্যাঁ সিলিন্ডারের এল এইটার। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা দেখো, এখানে আমার এই যে যে কন্টেইনারটার ভিতরে আছে, এই কন্টেইনারটা কি? কন্টেইনারটা বেসিক্যালি একটা সিলিন্ডার। তো সিলিন্ডারের ফর্মুলা কি? পাই আর স্কোয়ার এইচ, এইচটা এখানে বেসিক্যালি এল। এটা কার ভলিউম? এটা ভলিউম অফ দ্য টিউব। আচ্ছা, আর এল কে দেখো আমরা কি দিয়ে সাবস্টিটিউট করতে পারি? এখানে দেখো তোমার ডায়ামিটার একটা, রাইট? একটা ডায়ামিটারকে কি লেখা যায়? 2r, কারণ দুইটা রেডিয়াস মিলেই একটা ডায়ামিটার। এরকম কয়টা টেনিস বল আছে? 4টা। তাহলে লেন্থ কি আসলে কি লেখা যাচ্ছে? 8r, কারণ 2r প্লাস 2r এরকম করে 4টা প্লাস করলে 8r আসবে। তাহলে তুমি এল এর জায়গায় সাবস্টিটিউট করলে কি হইতেছে? তোমার 8 পাই আর স্কোয়ার, এটা হয়ে যাইতেছে আমার ভলিউম অফ টিউব। মানে নিচে কি বসবে? 8 পাই আর স্কোয়ার। আর ভলিউম অফ টেনিস বল কি হবে? এটা একটা স্ফিয়ার। স্ফিয়ারের ভলিউমের ফর্মুলা কি? 4/3 পাই আর কিউব। 4/3 পাই আর কিউব ইন্টু কত? ইন্টু 4, কারণ 4টা টেনিস বল। তাহলে উপরে কি বসবে? উপরে বসবে 16। আচ্ছা ওয়েট, আমি এখানে একটা ভুল করছি, এটা পাই আর স্কোয়ার, তো আমি এখানে আর স্কোয়ারটা দিয়েছিলাম না, তাহলে এটা আর কিউব হবে, সরি। আচ্ছা, তাহলে ভলিউম অফ টেনিস বল বসবে উপরে, which is 16/3 পাই আর কিউব। আর নিচে কি বসবে? ভলিউম অফ টিউব, which is 8 পাই আর কিউব। তো দেখো কি হচ্ছে, পাই আর কিউব কেটে যাচ্ছে, 16/3 ডিভাইডেড বাই 8, এটা ক্যালকুলেটরে করে দেখো, আসবে 2/3। সেইভাবে প্রুভড হইলো। এটা আমার স্কিমে যে করা আছে। ওয়েট ভাই, তুমি এল কে 8r লিখছো, রাইট? হ্যাঁ, আচ্ছা, ওকে। সো এটা ওই যে আমার স্কিমে দেখো দেওয়া আছে আমার এই স্টেপস গুলা। এরপরে দেখি এটা কি, হ্যাঁ ঠিক আছে, এতটুকু আমরা আজকে করব। নেক্সট ক্লাসে এখান থেকে কন্টিনিউ করব। একটু নোট রাখো তোমরা, হ্যাঁ। নেক্সট ক্লাসে আমাদের বইলো কোয়েশ্চেন 2 থেকে করব, নাহলে ভুলে যাব। আচ্ছা, তো টিউবের ভলিউমটা হচ্ছে এত বলতেছে। তো স্টুডেন্টের মেজারমেন্ট দিয়ে কনফার্ম করতে যে ঠিক আছে নাকি। ওকে, আচ্ছা এটা কি 1 মিনিট 20 সেকেন্ড আছে? 1 মিনিট 20 সেকেন্ডে কি এক্সপ্লেন করতে পারবো? আই ডোন্ট থিঙ্ক সো। আচ্ছা, আমি আরেকটা লিংক দিচ্ছি, ওটাতে আসো।